আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি ফারিয়া শারমিন এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিভিন্ন সংগঠন নানা আয়োজনে বঙ্গবন্ধু কন্যার জন্মদিন উদযাপন করে। শরীয়ত খানের রিপোর্ট। বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। আলোচনায় বঙ্গবন্ধু কন্যার বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন সিনিয়র নেতারা। দল ও দেশের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার অবদান তুলে ধরেন তারা। স্বৈরাচারী সরকার, সন্ত্রাসের গাছ, অগণতান্ত্রিক সামরিক পেটোয়া বাহিনী, দুষ্টের দৌরত্ব, সকল কিছুকে যিনি আলিঙ্গন করেছিলেন। সাম্পানে করে, ট্রলারে করে যিনি চলে যান এবং শেষ তেলটুকু ফুরানো পর্যন্ত অচঞ্চলভাবে পার হয়ে পৌঁছানো পর্যন্ত যিনি অবিচল থাকেন, তার নাম শেখ হাসিনা। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নাই। বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না। যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সময়ে নির্বাচন হয়। নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করা। সংগঠনের সাধারণ সম্পাদক আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, পরিবেশ নষ্ট করবেন, আগুন অগ্নি সন্ত্রাস করবেন, জ্বালাও পোড়াও করবেন। পরিষ্কার বলে দিতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমরা সমুচিত জবাব দেবো যে কোনো বিশৃঙ্খলা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ শিশুদের শেখ হাসিনার আদর্শ ও চেতনার সম্পর্কে ধারণা দিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগ সভাপতির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে গবেষণা সংস্থা বিবি ফাউন্ডেশন। এদিকে দিনটি উপলক্ষে রাজধানীর বেইলি রোডে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে জাতীয় মহিলা সংস্থা জাতিসংঘ উন্নয়ন অভিষ্ট। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় মোনাজাতের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এই উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মাপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীমের সভাপতিত্বে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি অংশ নেন। আনন্দ মিছিল সমাবেশ হয় রংপুরে। এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয় দিনাজপুরের হিলিতে। গাজীপুরের কালিয়াকৈরে আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ করা হয় নওগাঁয়। জামালপুরে মাস্ক এবং গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও রাজশাহী, বরিশাল, নেত্রকোনা, লক্ষ্মীপুর, পাবনা, ফরিদপুর, ঝালকাঠি, কুমিল্লা, নড়াইল, পটুয়াখালী, মাগুরা, পঞ্চগড় সহ সারা দেশে নানা কর্মসূচিতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ৭৫-এ পরিবারের সব সদস্যকে হারানোর পর ১৯৮১ সালে দেশে ফিরে বাংলার নিপীড়িত মানুষকে অর্থনৈতিক মুক্তির পথ দেখান। সততা আর সাহসের বলে কঠোর কোমলতায়, মানবিকতায় হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রনায়ক, যার স্বীকৃতি পেয়েছেন বিশ্বময়। মহান নেতার কর্মময় জীবনের কিছুটা তুলে ধরার চেষ্টা করেছেন রুহুল আমিন তুহিন। ২০০৪ সালের ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার লক্ষ্য ছিলেন তিনি। চট্টগ্রামের লালদিঘির জনসভায় ব্রাশ ফায়ার করা হয় তাকে লক্ষ্য করেই। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন, কিন্তু বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে, তিনি তো পিছু হটবার নন। তাই তো ১৯ বার হত্যা চেষ্টাকে তুচ্ছ করে বাংলার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। ৭৫-এ মা বাবা ভাই বোন সহ প্রিয়জনদের হারিয়ে শোককে শক্তিতে রূপান্তর করে ১৯৮১ সালে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা। এক ছাতার নিচে আনেন প্রিয় সংগঠন আওয়ামী লীগকে।
নেতৃত্ব দেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে, জুলুম অত্যাচার সহ্য করে ছিনিয়ে আনেন গণতন্ত্র। দেশে আসার পর থেকে দায়িত্ব নিয়ে বারবার নানান রকম প্রতিকূলতার মধ্যে কোনোদিন তো তাকে কেউ থামাতে, অদম্য শক্তি নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন। আপসহীন, তার দৃঢ়তা পর্বত সম। এত বারবার আক্রমণ আসছে কিন্তু সে তো কোনোদিন থামে নাই। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে পিতার স্বপ্ন পূরণে শুরু হয় নতুন পথ চলা। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০০৯ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব চিনল নতুন এক বাংলাদেশকে। উন্নয়নের সব সূচকে অগ্রগতি আর সাহসী পদক্ষেপ নেয়ার বাংলাদেশ। বঙ্গবন্ধু হত্যা আর যুদ্ধাপরাধের বিচার, সেই সাথে জঙ্গিবাদ দমন করে ইতিহাসের দায় মেটানো। আন্তর্জাতিক চক্রান্তে মাথা নত না করে নিজের টাকায় পদ্মা সেতু গড়ে জানিয়ে দিলেন বাংলাদেশ দাবিয়ে রাখার নয়। টানা তৃতীয় দফায় সরকার গঠনের ধারাবাহিকতায় বাংলাদেশ এখন এশিয়ান টাইগার। করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, আর এর সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্ব গুণে। মুক্তবাজার অর্থনীতি হলেও উনি কিন্তু এই করোনার সময় সম্প্রসারণ নীতিকে অনুসরণ করেছেন। এলডিসি থেকে উত্তরণ বা মধ্যমায় দেশ থেকে উত্তরণের যে চ্যালেঞ্জগুলো আসবে, সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার জন্যে ওনার কিন্তু পরিকল্পনা করা আছে, এবং সেগুলো যদি আমরা অনুসরণ করি, ইনশাল্লাহ 2041 সনের যে উন্নত বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেটা আমরা বাস্তবায়ন করতে পারব। শেখ হাসিনা কেবল প্রধানমন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্বই নন, একজন সফল মা, শত ব্যস্ততার মাঝে যিনি নিজ সন্তানদের যোগ্য করে গড়ে তুলেছেন। মমতাময়ী হিসেবে পাশে দাঁড়িয়েছেন বাংলার বঞ্চিত মানুষের। শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশে গণটিকা কর্মসূচি হয়েছে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সকাল ৯টা থেকে একযোগে শুরু হয় এই কার্যক্রম। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় ৭৫ লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস জানিয়েছেন, একদিনে লক্ষ্যমাত্রা পূর্ণ না হলে আগামীকালও চলবে এই কর্মসূচি। সেলিম মালিকের রিপোর্ট। গণটিকার বিশেষ কর্মসূচি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও টিকা কেন্দ্রগুলোতে ভোর থেকে হাজির হন সাধারণ মানুষ। বিশেষ করে নিবন্ধন করেও যারা মেসেজ পাননি, তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দেশের ৪,৬০০টি ইউনিয়ন পরিষদের টিকা কেন্দ্রে ৭৫ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে ঢাকা কেন্দ্র ১২৯টি। বয়স্ক ও প্রতিবন্ধীদের দেওয়া হয়েছে বিশেষ অগ্রাধিকার। তবে টিকা নিতে এসে স্বাস্থ্যবিধি মেনে চলার চিত্র ছিল অনেকটাই উপেক্ষিত। শেখ হাসিনার জন্মদিনে টিকা দেওয়া হচ্ছে, এটা আমি সন্তুষ্ট। দীর্ঘ সময় আগে আমি রেজিস্ট্রেশন করছি, বাট আমি মেসেজ পাই নাই, কিন্তু এই উপলক্ষে আমি টিকাটা আজকে দিতে পারছি, এর জন্য প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ সকল বিভাগীয় শহর, জেলা, উপজেলার টিকা কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সব লোক সিরিয়ালের বাইরে, সিরিয়ালের একটা লোক সিরিয়াল ধরে না, যারা সিরিয়াল ধরে এরা ঘন্টার পর ঘন্টা হয়ে দেখতেছে। এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, একজনের ভিতরে আরেকজনে ঢুকে যাচ্ছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে স্থাপিত টিকা কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, কর্মসূচি চলবে আগামীকালও। আমরা টার্গেট অনুযায়ী সবকিছু এগিয়ে যাচ্ছি। যদি শেষ হয় তাহলে ভালো কথা, যদি অবশিষ্ট থাকে তাহলে কালকে শেষ করব, এই আর কি। আর কোনো টিকা চলবে না। এদিকে নির্দিষ্ট টিকা কেন্দ্রে টিকা নিতে এসে বিপত্তিতে পড়েন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টিকা গ্রহীতারা। সকাল ৯টায় ক্যাম্পেইন শুরু হবে ইউনিয়ন পরিষদ থেকে এমন তথ্য জানানো হলেও ক্যাম্পেইন শুরু হয় দুপুর 2টায়। ভোর 4টা বাজে আসছে আমার স্ত্রীর নিয়ে চা বিক্রি করি। এখন আমার চা বিক্রি তো শেষ। আজকে আমার সংসার কীভাবে চলবো এই চিন্তা আমি পাচ্তেছি না। পশ্চিম রাজাবাজার এখানে মাইকিং করা হয়েছে যে আজকে সকাল ৯টা থেকে এখানে টিকা দেওয়া হবে। আমি আমার নানুকে নিয়ে আসছি এবং আমিও দিতে আসছি। তো আসার পর আমাদেরকে বলছে ওয়েট করার জন্য। আমি সিরিয়াল পেয়েছি 40 নাম্বার, তো ওয়েট করেছি। এখন হঠাৎ করে আমাদেরকে বলা হয় যে আপনারা 2টার পর থেকে আসেন। সেলিম মালিক, RTV, ঢাকা।
কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও 25 লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে পরে সেগুলোর সংরক্ষণের জন্য বিমানবন্দর থেকে ফ্রিজার ভ্যানে করে ওয়্যারহাউসে নিয়ে যাওয়া হয়। এর আগে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় 1,620 ডোজ এবং দ্বিতীয় দফায় 10,03,860 ডোজ করোনা টিকা পেয়েছে বাংলাদেশ। এবছর অষ্টম শ্রেণীর জেএসসি, জেডিসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না জানিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, মূল্যায়ন করা হবে বার্ষিক পরীক্ষার মাধ্যমে। তবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেন জানালেন, সংক্ষিপ্ত সিলেবাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার সমাপনী পরীক্ষা পিএসসি নেওয়া হবে। আতিকা রহমানের রিপোর্ট। অষ্টম শ্রেণী অধ্যয়ন শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা জেএসসি, জেডিসি ও সমমানের পরীক্ষা নেওয়া শুরু হয় 2010 সাল থেকে। গত বছর করোনার কারণে এসব পরীক্ষা হয়নি, এবছরও হবে না বলে জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রাজধানীর গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে তিনি কথা জানান। আলাদা করে বোধহয় এবছর আর জেএসসির সুযোগ আর থাকছে না, সময় যা আছে তাতে যদিও আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু আমরা মনে হয় না এবছর আমরা জেএসসি নেবার সুযোগ পাবো, কারণ সামনেই ঠিক এসএসসি, এইচএসসি আছে। আমাদের শ্রেণী সমাপনী মূল্যায়ন সেটি সব ক্লাসে হবে, একইভাবে অষ্টম শ্রেণীরও হবে। আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর জন্মদিনের আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। এদিকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বাসভবনে সাংবাদিকদের জানান, সংক্ষিপ্ত সিলেবাসে পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি নেওয়া হবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। পৃথক 5টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ 1 বছর করে বাড়িয়েছে হাইকোর্ট। ঢাকার 3টি এবং নড়াইল ও কুমিল্লার 1টি করে মামলায় এ জামিনের মেয়াদ বাড়ানো হয়। দুপুরে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মানহানির অভিযোগে করা ঢাকার 3টি এবং নড়াইলের মামলায় জামিনের মেয়াদ বাড়ায়। অপরদিকে কুমিল্লায় নাশকতার মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছে বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট রকুনুজ্জামান সুজা। রাস্তায় পুলিশি হয়রানি বন্ধ এবং 25% পরিবর্তে সকল প্রকার রাইড কমিশন 10% নির্ধারণ করা সহ 6 দফা দাবিতে মানববন্ধন করেছে রাইড শেয়ারিং বিভিন্ন সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই মানববন্ধন করেন। সড়কের নির্দিষ্ট স্থানে যানবাহন দাঁড়ানোর জায়গাও চান তারা। পুলিশ বলছে, অকারণে কাউকে মামলা দেওয়া হয় না। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগকে সচল রাখতে কাজ করে পুলিশ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সোমবার রাজধানীর বাড্ডা এলাকায় অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং পাঠাওয়ের এক চালক ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের বাইকে আগুন ধরিয়ে দেন। রাস্তায় ভাড়া ঠিক করতে যাত্রীর সঙ্গে কথা বলার সময় বারবার মামলা দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার কয়েক ঘন্টা পর রাইড শেয়ারিংয়ের বিভিন্ন সংগঠন 24 ঘন্টার কর্মবিরতিতে যান। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে অ্যাপস ভিত্তিক চালকেরা। তাদের অভিযোগ, সড়কে কোথাও দাঁড়ালেই পুলিশ মামলা দেয়, তাই যানবাহন দাঁড়ানোর নির্দিষ্ট জায়গার দাবি জানান তারা। আমরা যখন একটা যাত্রী নিতে চাই তখন ওইখানে দেখা গেছে যে আমাদের পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই। গাড়িটা থামাইলেই দেখা গেছে আমাদেরকে সার্জন ধরে, বলতেছে যে আপনাদের কাগজ দেন, আমাদেরকে মামলা দেয়, আমাদেরকে হয়রানি করে। নির্দিষ্ট কোথাও কোনো ঢাকা সিটির ভিতরে পার্কিং পাই না। আমরা যদি কোনো অলি গলিতেও যাই তাও সার্জন পুলিশের হয়রানিতে রেকার বিলের রিসিভ পড়ি আমরা। এ সময় তারা অভিযোগ করেন, রাইড শেয়ারিং কোম্পানিগুলো 30 থেকে 35% কমিশন নেয়, যেটা কোনোভাবেই যৌক্তিক নয়। উবারের হঠাৎ করে বাড়ায় দেয়, সেটা আমরা বুঝতে পারি না। সেটা উবার মেনটেন করে। যাত্রী বলে যে আমাদের তো ভাড়া দেখাইছে এত টাকা, এখন এত টাকা আসলো কেন? তখন আমাদের অনেক সময় ভাড়া দেয় না। এখানে লিগালি কথা আছে 25% তারা কেটে নেবে। অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে আমরা টিপ শেষে যখন টিপটা কমপ্লিট করি তখন আমাদের এখান থেকে 33% এবং 35% মতো কেটে নিচ্ছে। সংগঠনের নেতারা বলছেন, 7 দিনের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট মহল এবং কোম্পানির কাছে স্মারকলিপি পেশ করব। এরপরে ওখানে একটি সময় নির্ধারণ করা থাকবে। যদি তারা সেই সময়ের মধ্যে আমাদের সমস্যাগুলি নিয়ে বসে সমাধান না করে, আমরা পুনরায় আবার কর্মসূচি দেব। পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগরে যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক বিভাগ। এজন্য রাস্তার পাশে কাউকে দাঁড়াতে দেয়া হয় না, অকারণে কাউকে মামলাও দেয়া হয় না। এই ট্রাফিক ব্যবস্থাটা স্বাভাবিক রাখার স্বার্থেই
বিভিন্ন যানবাহন যাদের ফিটনেস নেই, যাদের লাইসেন্স নেই, তাদের কাগজপত্র চেক করা হয়ে থাকে আইনগতভাবেই। অকারণে যে কোনো যানবাহনকে, কোনো ড্রাইভারকে, কোনো গাড়ির মালিককে যে হয়রানি করা হচ্ছে, বিষয়টা আসলে সঠিক না। নানা অসঙ্গতির ফলে বাংলাদেশের রাইড শেয়ারিং সেবা দিন দিন হুমকিতে পড়ছে। এই পেশার সঙ্গে যুক্ত 4 লক্ষাধিক মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে বলেও অভিযোগ তাদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নাম M.A. মোতালেব চিশতি, ভক্তরা চেনেন পীরে চিশতি নামে। দেশ জুড়ে উরস মাহফিল করে জুটিয়েছেন বহু মুরিদ। এরপর সরকারি চাকরি আর স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার ফাঁদ পেতে হাতিয়েছেন কোটি কোটি টাকা। 9 বছর ধরে এমন প্রতারণার পর কথিত পীরকে হাতে নাতে ধরেছে গোয়েন্দা পুলিশ। প্রকাশ্যে পীর পরিচয় দিলেও তলে তলে তিনি ঢাকা গে কমিউনিটির সভাপতি। জুবায়ের সানি জানাচ্ছেন বিস্তারিত। রঙিন জলসায় পীরে চিশতি আব্দুল মোতালেবকে ঘিরে মুরিদ ভক্তদের বন্দনা, মুখে স্রষ্টার সন্তুষ্টি লাভে জিকির আজকার, চলে পীরের প্রশংসা। এ যেন 21 শতাব্দীর লাল সালু। দেশ জুড়ে ওরস মাহফিলের নামে হাজারো মুরিদ তৈরি করেছেন কথিত এই পীর। তারপর সুযোগ বুঝে কাউকে চাকরি দেওয়ার কথা বলে, আবার কাউকে নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এই চাকরি দেওয়ার ব্যবস্থা আছে, সেই সুবাদে আমি আমার এক ভাতিজার জন্য সে এই কন্ট্রাক্ট করলো 8 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া লাগলে। গোয়েন্দাদের হাতে ধরা পড়ার পর কথিত এই পীর নিজেই জানান 2012 সাল থেকে মানুষ ঠকানোর কারবার শুরু করেন তিনি। যতগুলো উরস মাহফিল হয় আমি অ্যাটেন্ড করি। নির্মাণ শ্রমিক লীগের সভাপতি হওয়ার পর থেকে এই চাকরির কথা বললে আমি এটা টাকা পয়সা নিয়ে প্রতারণা করছি। গোয়েন্দারা জানান প্রতারণায় পাওয়া টাকার বেশিরভাগই আমোদ ফুর্তি করে উড়াতেন মোতালেব। এভাবে ঢাকা গে কমিউনিটির সভাপতিও বনে যান তিনি। প্রতারণার জন্য কখনো কখনো ভুইফোর সংগঠন নির্মাণ শ্রমিক লীগের সহসভাপতির পরিচয়ও ব্যবহার করতেন। যে 2-3টা সূরা জানে, কিন্তু সে বিভিন্ন সময় পীরে কালেমের অভিনয় করে, বড় বড় মোনাজাত করে, উরস করে। এটা করে 2টা কারণে, একটা হলো মহিলাদের সাথে অন্তরঙ্গ হওয়ার জন্য, আর তার পরিচিতি আল্লাহ লোক হিসেবে পরিচিতি ছড়িয়ে দেওয়ার জন্য। ধর্মীয় লেবাসের আড়ালে অপকর্মকারী কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেছে গোয়েন্দা পুলিশ। মুজিবপুর ধারণ করে যারা মানুষকে প্রতারিত করে, এর অনেককে আমরা গ্রেপ্তার করেছি। তাই আমরা মনে করি সাধারণ মানুষ অনেক সময় না বুঝে তারা কাজটি করে ফেলে। তাই সকলকে আমরা কিন্তু তাদেরকে আমরা অ্যালার্টও করছি। লোভে পড়ে অনৈতিক পথে টাকা লেনদেন না করার পরামর্শ দিয়েছে পুলিশ। জুবায়ের সানি, RTV, ঢাকা। করোনা ভাইরাসে দেশের মৃত্যু শনাক্ত 2টিই বেড়েছে। গত 24 ঘন্টায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 27,470 জন। একই সঙ্গে একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,310 জনের। শনাক্তের হার 4.49%। এই পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 15,53,873 জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে 219 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,208 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রামের আগ্রাবাদে নালায় পড়ে যাওয়ায় 5 ঘন্টা পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেহেরিন মাহবুব সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত 3টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। এর আগে রাত 10:30টার দিকে নগরের আগ্রাবাদের মাজার গেট এলাকায় পা পিছলে নালায় পড়ে যান সাদিয়া। তার বাসা নগরের হালি শহরের পোরবল এলাকায়। বাবার নাম মোহাম্মদ আলী। পুলিশ জানায়, সোমবার রাতে সাদিয়া তার মামার সঙ্গে আগ্রাবাদ মার্কেট থেকে চশমা কিনে বাড়ি ফেরার পথে পা পিছলে খোলা ড্রেনে পড়ে যান। পরে ডুবুরি দল ও 2টি ক্রেনের সহায়তায় 5 ঘন্টা চেষ্টার পর পড়ে যাওয়ার জায়গা থেকে 30 গজ দূরে নালার ভেতর থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত 25 আগস্ট বৃষ্টির মধ্যে নগরীর মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ হন এক সবজি বিক্রেতা। গত 1 মাসেও তার কোনো খোঁজ মেলেনি।
গাড়ির মূল্যের সমপরিমাণ বন্ড দিয়ে পরিমণি জিম্মায় পাবেন তার গাড়িসহ মাদক মামলায় জব্দ করা অন্যান্য সামগ্রী। দুপুরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানান, ব্যাংক ঋণে কেনা পরিমণির গাড়ি আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন জব্দ গাড়ি মাদক মামলায় তদন্তে প্রভাব ফেলবে না মনে করেই আপত্তি তোলেননি তারা। এয়ার বাদলের রিপোর্ট। 4 আগস্ট পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব। এরপরই গ্রেপ্তার করা হয়েছিল তাকে। পরে 31 আগস্ট জামিন হয় পরীর। কিন্তু মাদক মামলায় আলামত হিসেবে জব্দ করা হয় গাড়ি ও মোবাইল ফোন সহ ব্যবহৃত 16টি সামগ্রী। সেগুলো ফিরে পেতে আদালতে আবেদন করেছিলেন পরী। শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হন তিনি। শুনানি শেষে আদালত জব্দকৃত মালামাল পরিমণির জিম্মায় দেওয়ার নির্দেশ দেয়। পরিমণির আইনজীবী বলেন, গাড়িটি ছাড়া পরিমণির চলাফেরা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। সমপরিমাণ বন্ডে এই গাড়িটি যে পরিমণির জিম্মায় দেওয়ার আদেশ করেছেন। গাড়ির মালিকানা হচ্ছে ব্যাংক থেকে মূলত পরিমণি লোন নিয়ে গাড়িটি কিনেছিলেন ব্র্যাক ব্যাংকের সাথে। ব্র্যাক ব্যাংক এবং পরিমণির যৌথ মালিকানায় গাড়িটি। এখন ব্র্যাক ব্যাংকও এখানে প্রতিবেদন দিয়েছে যে তাদের পরিমণির জিম্মায় গাড়িটি দিলে তাদের কোনো আপত্তি নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, জব্দ আলামত মামলায় কোনো প্রভাব ফেলবে না। এখানে তদন্তকারী কর্মকর্তা তিনি বলেছেন যে যেহেতু এটা মাদক মামলা, এগুলো জিম্মায় দিলে পরে তার এই তদন্তে কোনো ব্যাঘাত ঘটবে না। সেজন্য আমরা বলেছি যে এই গাড়ি দিলে পরে বা এগুলো দিলে পরে আমাদের রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি থাকবে না। আগামী মাসের 10 তারিখে এই মামলার পরবর্তী তারিখ ধার্য আছে। সেই তারিখে বিজ্ঞ আদালতে হয়তো বা তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করতে পারেন। যদি চার্জশিট দাখিল করেন তাহলে তা পরবর্তীতে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। AR বাদল, RTV, ঢাকা। ই-কমার্স প্রতিষ্ঠান থেকে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ই-কমার্স প্রতিষ্ঠান থেকে ভ্যাট ট্যাক্স আদায় এনবিআর এর পলিসি কি তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। এছাড়া ই-কমার্স খাতের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের করা 16 সদস্যের কারিগরি কমিটির কার্যপরিধি কি তা জানতে চেয়েছেন আদালত। 8 নভেম্বরের মধ্যে উচ্চ আদালতকে এই বিষয়ে লিখিতভাবে জানাতে হবে। ওই দিন পরবর্তী শুনানি হবে। পৃথক 3টি রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই বিষয়গুলো জানতে চান। ই-কমার্স সেক্টরটা একটা এমার্জিং সেক্টর। এই যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো অর্থাৎ ই-অরেঞ্জ, ই-ভ্যালি সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলি যেটা আছে, তাদের যে এই লাখ কোটি কোটি টাকার যে লেনদেন হয়েছে, আসলে টাকাটা কোথায় আছে এবং এখানে সুনির্দিষ্ট নীতিমালা যেটা আছে বাংলাদেশ ব্যাংকের, সেগুলি ফলো করা হয়েছে কিনা এবং বাংলাদেশ ব্যাংকের কি ভূমিকা ছিল এবং বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট লিখিত প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 4র্থ দফায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এখন 16 নম্বর সাক্ষী জালালের সাক্ষ্য নেওয়া হচ্ছে। এর আগে দুপুর পর্যন্ত 15 নম্বর সাক্ষী সেনোয়ারা বেগমের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য নেওয়া শেষে তাদের জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, 4র্থ দফায় টানা 2 দিন সাক্ষ্য ও জেরা চলবে। এর আগে সকাল 9:30টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ মামলার 15 আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 14 ছাত্রের মাথার চুল কেটে দেয় প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। লাঞ্ছিত শিক্ষার্থীরা জানান, কিছুদিন আগে ক্লাস চলাকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর চুল বড় রাখায় ছাত্রদের বকা দেন। তার ভয়ে সবাই পরদিনই চুল ছোট করেন। গেল রবিবার শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকতে গেলে যাদের চুল মুঠোর মধ্যে ধরা গেছে তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল কেটে দেন। এই অপমানে নাজমুল হাসান তুহিন নামের শিক্ষার্থী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। করোনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন স্থাপন করা 6টি RT-PCR ল্যাবের এখনও অনুমোদন দেয়নি সংযুক্ত আরব আমিরাত, যার কারণে এসব ল্যাবের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এখনও শুরু করা যায়নি বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। টেলিফোনে এমন তথ্য জানান বিমান প্রতিমন্ত্রী। বিমানবন্দরে PCR টেস্ট করে 6 ঘন্টার মধ্যে আরব আমিরাতে যেতে নির্দেশনা থাকলেও 3 সপ্তাহ ধরে চলছে PCR মেশিন বসানো নিয়ে জটিলতা।
গতকাল পর্যন্ত রাত্রে 11টা সাড়ে 11টা অনুমোদন আসে নাই। যাত্রী ধরেন গেল, আপনার যাত্রী তো ঢুকতে পারবে না। এসওপি না পাওয়া যাওয়া পর্যন্ত তারা যদি অ্যাপ্রুভ না করে তাহলে ল্যাপটপ করে আপনার কি হবে? ল্যাপটপ না আছে, তারা কালেকশনও করছে, সবই তো আছে, সেট আপ আছে, সমস্ত কিছুই আছে। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 21তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অতিমারী করোনার কারণে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এবার ভার্চুয়ালি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এবিসিসিআর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। 21তম বার্ষিক সাধারণ সভায় 31শে ডিসেম্বর 2020 সালের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদিত হয় এবং আরো বেশি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই যদি আমরা একত্রে টিম ওয়ার্ক করতে পারি, আমরা আশা করি আমাদের যে লক্ষ্য সে লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো এবং কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি হবে। কোম্পানির সমৃদ্ধি হলে আমরা নিজেরাও বেনিফিটেড হব। বাংলাদেশ ও চীনের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক নতুন যুগে প্রবেশের জন্য এখনই উপযুক্ত সময়। তবে এই সুযোগ কাজে লাগাতে দরকার বিনিয়োগকারীদের সুরক্ষায় আইনি কাঠামো এবং বিনিয়োগ প্রসারে G2G ও PPP ফ্রেমওয়ার্ক। আর চীনের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধাকেও সাধুবাদ জানান বক্তারা। চীনের বণিক শিল্প সমিতির এক আলোচনা সভায় এসব বলেন অতিথিরা। আরও জানাচ্ছেন শহীদ আরাফাত। বাংলাদেশে ব্যবসা পরিচালনা করা চীনের সরকারি কোম্পানি ও ব্যক্তি মালিকানাধীন 267 প্রতিষ্ঠানের সংগঠন চায়না এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ CEAB করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে অনলাইনে শুরু হয় এর 7ম সম্মেলন। উদ্বোধন বক্তৃতার মাধ্যমে যাত্রা শুরু করেন CEAB প্রেসিডেন্ট কে সাংলিয়াং। চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধার ফলে বাণিজ্য সম্প্রসারণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন FBCCI সভাপতি। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে আমরা স্বাগত জানাই। চীন সরকার ঘোষিত 97% বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধাকেও আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি করোনা মহামারী কাটিয়ে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন CEABর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সম্মানিত অতিথি হিসেবে এতে যোগ দিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন যুগে প্রবেশের এখনই উপযুক্ত সময়। দুই দেশের মধ্যে G2G কিংবা PPP ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠা করা গেলে চীনা আর্থিক চ্যানেলগুলোর অর্থায়ন আরও সহজ হবে এবং দুই দেশের উৎপাদন ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। আমরা প্রত্যাশা করি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বিষয়টি দেখবেন। চীনা ব্যবসায়ীদের এই সম্মেলনে যুক্ত হন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুই দেশের মধ্যে G2G ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বিনিয়োগের জন্য কাজ করছেন তারাও। চীনা রাষ্ট্রদূত এখানে G2G এবং PPP ফ্রেমওয়ার্কের কথা উল্লেখ করেছেন। আমরা আপনাদের জানাতে চাই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পথে। আমরা চাই যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এটা স্বাক্ষর করতে। আপনাদেরও পক্ষ থেকে সহযোগিতা চাই। দুই দেশের উন্নয়নে চীনের নেওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উৎপাদন শিল্পে কার্বনমুক্ত সবুজ উন্নয়ন প্রকল্প সহ নানা সুবিধার বিষয়ে আলোকপাত করেন সম্মেলনের এই পর্বের অংশগ্রহণকারীরা। শহীদ আরাফাত, RTV। সরকারের লুটেরা অর্থনৈতিক ব্যবস্থায় মানুষ হতাশার চরম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্বাধীনতার উদ্দেশ্য থেকে সরে জাতিকে সর্বশান্ত করেছে আওয়ামী লীগ। বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। স্বাধীনতা আন্দোলনের মতো ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এর আগে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপির আন্দোলন শুরুর আগেই যেন সরকার ক্ষমতা ছেড়ে দেয়, না হয় পরিণতি ভয়াবহ হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরে বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি KM জাহিদ সরওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ঝুমন দাসকে 1 বছরের জন্য জামিন দেন। তবে এই সময় ঝুমন দাস আদালতের অনুমতি ছাড়া সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না।
ভেঙে পড়ার মুখে আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা। গ্রাহকেরা আতঙ্কিত হওয়ায় দেশের আর্থিক ব্যবস্থা একরকম সংকটের মধ্যে পড়েছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি বলেছেন ইসলামিক ব্যাংক অব আফগানিস্তানের প্রধান নির্বাহী সৈয়দ মুসা কালিম আল ফালাহি। বর্তমানে গ্রাহকেরা ব্যাপকভাবে অর্থ উত্তোলন করছে এবং অধিকাংশ ব্যাংক সব কার্যক্রম সঠিকভাবে দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আফগানিস্তানে ভয়ে আর আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন নারী বিচারকরা। দেশটিতে বিভিন্ন সময় অপরাধীদের শাস্তির রায় দিয়েছিলেন তারা। তালেবান ক্ষমতায় আসার পর মুক্তি পাওয়া অপরাধীরা এখন নারী বিচারকদের খুঁজে বেড়াচ্ছেন। এছাড়া তালেবানের শাসন ব্যবস্থা নিয়ে কঠোর সমালোচনা করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি ও পোস্ট সরিয়ে ফেলছেন। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ বাই ম্যাচ জিতে বাংলাদেশ ফাইনালে উঠবে বলে মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। মালদ্বীপে যাওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালেগামী মালদ্বীপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে নির্ধারিত সময়ের 1 ঘণ্টা পর 3:40 মিনিটে ঢাকা ছাড়েন বাংলাদেশ ফুটবল দল। এ আসরে বাংলাদেশ সহ ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল অংশগ্রহণ করবে। 1 অক্টোবর শুরু হবে সাফের লড়াই। প্রথম ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আমরা অনেক দিন পর আমরা সাফ চ্যাম্পিয়ন হইতে পারি না, মানে এই টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হইলে দেশের জন্য ভালো, ফুটবলের জন্য ভালো আর নিজের জন্য ভালো। সো আমরা সবাই চেষ্টা করব তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাইব। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।